তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্স বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 1-এর তাপের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আগের পর্বে আমি তাপমাত্রা, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেলের থার্মোমিটার, এগুলো সব নিয়ে আলোচনা করেছি। তোমাদের যদি সেই পর্বটা দেখতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো, বা ক্লাস 7-এর ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্টে গিয়েও পেয়ে যাবে। আজকে পার্ট 2, আজকের যে আলোচ্য বিষয়গুলো হবে সেটা হলো, প্রথম হলো আজকে এই ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে যে রিলেশন, যে সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করব। এখান থেকে বেশ কিছু প্রবলেমস আসতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে এই তাপ কোন কোন, মানে তাপের আদান প্রদান, এই জিনিসটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা নিয়েও আলোচনা করব। চলো শুরু করা যাক। আর এই টপিকগুলো নিয়ে আলোচনা শুনতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু তোমরা আগের অন্যান্য ভিডিওর কমেন্ট বক্স চেক করতে পারো, যেখানে বিভিন্ন রিভিউ আছে, বিভিন্ন লোকের যে তারা এই চ্যানেল দেখে পড়াশোনা করে তাদের অনেকটা সুবিধা হয়েছে এবং তারা ভালো রেজাল্ট করতে পেরেছে। তার সাথে সাথে তাদের পড়াশোনায় আমি কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি। তাহলে পুরো টপিকটা ভালোভাবে বোঝার জন্য পুরোটা দেখতে থাকো। চলো শুরু করা যাক। প্রথমেই আসি হলো এই ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে রিলেশন। আগে আমি একটু রিক্যাপ দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেটা হলো সেলসিয়াস স্কেলের যেটা নিম্ন স্থিরাঙ্ক সেটা কত ছিল, আমি ছোট করে এখানে লিখছি, ঠিক আছে। সেলসিয়াস মানে সি দিয়ে বোঝাচ্ছি, এর নিম্ন স্থিরাঙ্ক কত ছিল 0 ডিগ্রি, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ছিল 100 ডিগ্রি। এদের মধ্যে 100টা ভাগ ছিল, ছোট ছোট, এই 0 to 100-এর মাঝের যে অংশটাকে 100টা ছোট ছোট ঘরে ভাগ করা যায়। আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক ছিল কত 32 ডিগ্রি, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212 ডিগ্রি, আর এর মাঝের যে গ্যাপটাকে বা যে মাঝের যে অংশটাকে 180টা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, মনে পড়েছে আশা করি। এবার দেখো, এই জায়গাটা বুঝতে গেলে এই জিনিসটা লাগবে, তাই এটা বলে দিলাম। তাহলে এক্ষেত্রে ঐকিক নিয়মে যেমন আমরা লিখি ঠিক তেমনভাবে লিখছি। সেলসিয়াস স্কেলের 100টা ঘর সমান সমান ফারেনহাইট স্কেলের 180টা ঘরের সমান। ঠিক আছে, এটাই লিখেছি। সেলসিয়াস স্কেলের 100টা ঘর ফারেনহাইট স্কেলের 180টি ঘরের সমান। তাহলে সেলসিয়াস স্কেলের একটি ঘর ফারেনহাইট স্কেলের 180/100টি ঘরের সমান, কারণ এখানে 100টা ঘর 180টা ঘরের সমান, একটা ঘর তাহলে কম হবে। তাহলে সি ঘর, সিটা মানে হলো, আমি ধরে নিচ্ছি, এটা নিচ্ছি যে সেলসিয়াস স্কেলের ধরো যে কোনো একটা ভ্যালু হলো সি, ঠিক আছে, যেটা দিয়ে আমরা যেটার মানটা আমরা পরে যে কোনো নির্দিষ্ট অঙ্কের ক্ষেত্রে বার করব। তাহলে সি ঘরের ক্ষেত্রে কত হলো 180/100 সমান ইন্টু সি। তাহলে সিটা এখানে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে বেটা বেরোলো 180/100 ইন্টু সি, সেটা সমান সমান কত, সেটাই হলো ফারেনহাইটের মান -32, F -32। এফটা মানে হলো ফারেনহাইট স্কেলের ধরো একটা নির্দিষ্ট ঘরের কথা বলছি, একটা নির্দিষ্ট মানের কথা বলছি। তাহলে এফ মানে হলো ফারেনহাইট স্কেলের নির্দিষ্ট একটা মান, ঠিক আছে। F -32 বিয়োগ করেছি কেন, দেখো এটার নিম্ন স্থিরাঙ্ক কত ছিল, সি এর 0। ফারেনহাইট স্কেল থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কত 32। তাহলে নিম্ন স্থিরাঙ্ক দুটো কি এক নয়, সেই জন্য 32 বিয়োগ দিয়ে দিচ্ছি, কারণ এটা শুরু হচ্ছে 0 থেকে, এটা শুরু হয়েছে 32 থেকে। তাহলে এটার সাথে এটাকে সমান করতে গেলে এখান থেকে 32 কি করছি, কমিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে 180/100 সমান সমান F -32। এবার দেখো, এই জায়গাটা একটা ছোট্ট ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশনটার জন্য তোমাদের ক্লাস 8 বা 9-এর নলেজ দরকার, কিন্তু এই জায়গাটা তো ক্যালকুলেশনটা করে নিলেই তোমাদের সুবিধা, সেই জন্য এই জায়গাটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে বুঝে নাও। এই জায়গাটা ম্যাথসের কিছু সূত্র লাগে, সেটা হলো দেখো ওপরে নিচে এরকম আছে, সেই জন্য এক্ষেত্রে কাটাকুটি হয়ে যাচ্ছে, এই 0 0 কেটে গেল, আর এখানে 2 দিয়ে কাটছি, 10কে 2 দিয়ে কাটলে হয় 5, আর এখানে 18কে 2 দিয়ে কাটলে হয় 9। তাহলে হলো 9c/5। দেখো এখানে সেটাই লিখেছি, 9c/5 ইজ ইকুয়াল টু F -32। ক্লিয়ার? এতদিন তোমরাও বের করতে পারবে। এরপর সি এর ভ্যালুটা বার করব, সি এর মানটা বার করব। তার বাদিকে কি রাখবো, এরকম শুধু সি রাখবো। কি করতে হবে, সি এর সাথে 9 গুণ হয়ে রয়েছে আর 5 ভাগ হয়ে রয়েছে, 5টা তলায় আছে, 5টা ভাগ হয়েছে। তাহলে এপাশে কি করলাম, আগে 9টা এপাশে কি হয়ে রয়েছে বললাম, গুণ হয়ে রয়েছে, 9টাকে এপাশে পাঠিয়ে দিলাম,
এবং সেটা এর নিচে ভাগ হয়ে গেল। যখনই এই মানে সমান চিহ্নের বাঁদিক থেকে ডান দিকে চলে যাচ্ছে, বাঁদিকে যেটা গুণ হয়ে থাকে সেটা ডান দিকে গিয়ে ভাগ হয়ে যায়। সেই জন্যই গোটা জিনিসটার নিচে আমরা 9 লিখলাম। ক্লিয়ার? 9 এখানে কোথায় ছিল? সি এর সাথে গুণ হয়েছিল, যেই সমান চিহ্নের বাঁদিক থেকে ডান দিকে গেল 9 কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। ভাগ মানে এখানে ভাগ চিহ্ন দিয়ে লিখছি না, তাই ডিভাইডেড বাই 9 লিখলাম। ক্লিয়ার? এরপর আসি, দেখো সি ইজ ইকুয়াল টু, এই জিনিসটা বের করতে হবে তো, অর্থাৎ সি এর সাথে কিন্তু এখন 5টা কি হয়ে রয়েছে? ভাগ হয়ে রয়েছে, নিচে রয়েছে। তাহলে সমান চিহ্নের বাঁদিক থেকে ডান দিকে এখানে ভাগ হয়ে রয়েছে, এটাকে ডান দিকে পাঠালে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। সেজন্য 5টা এখানে গুণ হয়ে গেল। তাহলে ফর্মুলাটা কি? সি ইজ ইকুয়াল টু 5 ইন্টু এফ মাইনাস 32/9। ঠিক আছে? এই সূত্রটা তোমাদের মনেও রাখতে হবে, তার সাথে এই ডেরিভেশনটা কিন্তু আসতে পারে। এটা অনেক সময় পরীক্ষায় আসে, টিচারদের বেশ একটা পছন্দের প্রশ্ন আর কি, কারণ এই জায়গাটা অনেক সময় স্টুডেন্টদের গুলিয়ে যায় সেই কারণে। তাহলে সি এর মান, সি মানে হলো সেলসিয়াস স্কেলের একটা কোনো মান, সেটা বার করতে গেলে কি করতে হবে? 5 ইন্টু ব্র্যাকেটের মধ্যে এফ মাইনাস 32/9, এটাই হলো সেলসিয়াস স্কেলের একটা মাত্রা। এবার ধরো একটা অঙ্ক আছে, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কিভাবে অঙ্ক করবে। অঙ্কটা কি দেখে নাও। একজন অসুস্থ ব্যক্তির দেহের তাপমাত্রা হলো ফারেনহাইট স্কেলেতে, ফারেনহাইট থার্মোমিটারে এসছে 104 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে তার তাপ কত আসবে? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো কি দিয়ে দিয়েছে? 104 ডিগ্রি ফারেনহাইট, তার মানে ফারেনহাইটের মানটা আমরা জানি। কোনটা বের করব? সিটা বার করব এক্ষেত্রে। তাহলে জাস্ট এই মানে সূত্রটাতে বসাবো, পেয়ে যাব, ফর্মুলাটাতে বসাবো। সি ইজ ইকুয়াল টু, কারণ সিটাই বার করছি, 5 ইন্টু এফের জায়গায় কত বসাবো? 104 বিয়োগ 32/9। এখানে বিয়োগটা করি, 5 ব্র্যাকেটের মধ্যে আছে মানে এটা ইন্টু হয়ে আছে, গুণ হয়ে আছে 2, এখানে হলো 7/9। ঠিক আছে, তাহলে 9 দিয়ে 72কে কাটা যায়, তাহলে কত হলো? 8 9 72, 8। তাহলে এটা হলো 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উত্তর কি হবে? এটা হলো 40 ডিগ্রি সেলসিয়াস। এই রকম অঙ্ক তোমাদের আসতে পারে, খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। খুব সোজা জিনিসটা, যে খুব শক্ত সেরকম নয়, জিনিসটা বেশ সোজা। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমার। জাতীয় অঙ্কগুলো যখন করবে সব সময় মানে অঙ্কটা শুরুর আগে এরকম লিখে দেবে, এ ফিজিক্যাল টু হলো 104 ডিগ্রি, তাহলে এখানে সিটা জানি না বলে এই ফর্মুলাটাকে লিখবে, সি ইজ ইকুয়াল টু 5 ইন্টু এফ মাইনাস 32/9 বলে, এবার এখানে এফের জায়গায় 104 বসালে এখানে তোমার 72 বেরোলো, 9 দিয়ে 72কে কেটে দিলে তাহলে 8 হলো, 5 8 40, মানে 40 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এইরকম সোজা সোজা ছোটো ছোটো অঙ্ক এখান থেকে আসতে পারে, যেটা তোমরা সহজেই পারবে। তোমাদের বইতে এই অঙ্কটা আছে, সেজন্য এটা আমি করে দেখিয়ে দিচ্ছি। ক্ষেত্রে দেখো কত বলেছে, বলেছে যে 40 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান। এটা দেওয়া আছে, সি দেওয়া আছে না এফ দেওয়া আছে, এক্ষেত্রে দেওয়া আছে যেটা সেটা হলো সি হলো 40 ডিগ্রি। ক্লিয়ার? এফটা আমরা জানি না। এবার যখন এরকমভাবে ফারেনহাইটে বের করতে হবে তখন একটা ছোট ক্যালকুলেশন করে নিতে হবে। সেটা হলো আমরা কি পড়লাম, যখন লিখেছিলাম 100টা ডিগ্রি সেলসিয়াস ইজিক্যাল টু 180টা ফারেনহাইটের সাথে সমান। তাহলে সেক্ষেত্রে সেই যে ক্যালকুলেশনের শুরুতে কি হিসেবটা ছিল, 180/100 সি সমান সমান কি ছিল? এফ মাইনাস 32। ঠিক আছে, এবার জাস্ট এটা এখানে কাটাকুটিটা করে দিয়েছিলাম, মনে আছে তো? যেমন ধরো 2 দিয়ে এটা 9, এটা 2 দিয়ে 5। তাহলে ইজিলি লিখতে চাইলে কি লিখবো? 9c/5, এখানে বা লিখতে হবে, ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32। ঠিক আছে, এবার এক্ষেত্রে কি সমান চিহ্নের এক পাশে শুধুমাত্র এফ রাখতে হবে, তবেই আমরা ক্যালকুলেট করতে পারবো, কারণ এক্ষেত্রে আমরা এফটা জানি না, ফারেনহাইটটাই জানি না, সেই কারণে। তাহলে আবার বা লিখবো, এফ ইজ ইকুয়াল টু, এখানে এফটা এদিকে লিখলাম, একই ব্যাপার। ঠিক আছে, কোনো জিনিস এদিকে আর এদিকে লিখলাম, একই ব্যাপার। তাহলে এফ মাইনাস 32 ইজ ইকুয়াল টু 9c/5, জাস্ট খুঁড়িয়ে লিখেছি, ব্যাপারটা একই। এবার এফের সাথে এদিকে 32 কি হয়ে আছে? মাইনাস হয়ে আছে, তখন 32টা এদিকে চলে যাবে। শুধু যদি এফটাকে পাশে রাখতে চাই, 9c/5 প্লাস 32। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? ক্যালকুলেশানটা দেখো, তাহলে এফ ইজ ইকুয়াল টু 9 ইন্টু সি এর ভ্যালুটা কত ছিল? 40
বাই 5, এটা একসাথে প্লাস 32, 5 8 40, 8 নং 72 প্লাস 32 মানে হলো 104 ডিগ্রি ফ্যারেনহাইট। যখন সেলসিয়াস স্কেলে বার করতে হবে তখন তো তোমরা ফর্মুলাটা জানোই যে সি ইজ ইকুয়াল টু 5 ইন্টু এফ মাইনাস 32/9, মিটে গেল। ওখানে জাস্ট এফ এর জায়গায় ভ্যালুটা বসালেই মিটে গেল। আর একটুখানি যদি ঘুরিয়ে প্রশ্ন আসে তখন কিন্তু এইভাবে একটু ক্যালকুলেশনটা করে নেবে। ক্যালকুলেশনটা কীরকম করবে, যে 180টা ফারেনহাইট ঘর, সেটা কটার সমান ছিল, 100টা সেলসিয়াস স্কেলের ঘরের সমান ছিল। দেখবে যে ক্যালকুলেশনের শুরুর দিকে এটা লিখেছিলাম, তারপরে এখানে কাটাকুটি করে নিলাম, এটা সমান সমান হলো এফ মাইনাস 32, 9c/5 ইজিক্যাল টু এফ মাইনাস 32। এখানে 32টা কী হয়ে আছে, ফ্যারেনহাইটের সাথে বিয়োগ হয়ে আছে, এপাশে গিয়ে যোগ হয়ে গেল। এইখানে সি এর জায়গায় ভ্যালু বসালাম, আর এর পাশে লিখে দেবে সি সমান সমান 40 ডিগ্রি মান বসিয়ে। তাহলে বুঝতে পারলে এই মানটা এখানে বসালাম, নিয়ে এখানে কাটাকুটি করে দিলাম, যোগ করে দিলাম, উত্তর বেরিয়ে এলো। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো আগের অঙ্কটার এই অঙ্কটা তো জাস্ট মানে এদিক থেকে ওদিক হলো, এইরকম ক্যালকুলেশানে প্রশ্ন আসবে। এবার আমি খুব জটিল কিছু দিলাম না, অনেক সময় পয়েন্টে প্রশ্ন আসে, তাহলে ক্যালকুলেশানও শক্ত হবে, তোমাদের জন্য বুঝতেও মানে শক্ত হবে। সেই কারণে কিন্তু এই জাতীয় প্রশ্নগুলো আসে। ফর্মুলা দুটো যদি জানা থাকে যে কোনো ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করতে পারবে। এবার আসি গৃহীত তাপ ও বর্জিত তাপের ওপর। একটা বস্তু যখন ধরো তার অবস্থার পরিবর্তন হচ্ছে না, মানে ধরো জলের কথায় আসি, জলকে ধরো তাপ দিচ্ছ, জল তাপটা গিয়ে জলের তাপ মানে তাপমাত্রা বাড়াচ্ছে, কিন্তু জলটা ফুটে বাষ্প হয়ে যাচ্ছে না, ঠিক আছে, বা জলটা জমে বরফ হয়ে যাচ্ছে না। আমি কি বলছি, অবস্থা কি আছে, মানে জলটা জলই আছে, তরলটা তরলই আছে, অবস্থার পরিবর্তন হয়নি, সেটা বাষ্পও হয়ে যায়নি বা সেটা বরফ হয়ে যায়নি, সেটা শুধু আমরা তাপমাত্রা বাড়াবার চেষ্টা করছি। সেক্ষেত্রে এই যে তাপমাত্রাটা বাড়াবার জন্য, তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধি পাওয়া বা কমাবার জন্য কতটা তাপ দিতে হবে, তাপটাই তো দেওয়া বা নেওয়া যায়, এগুলো কিন্তু আমি সমস্ত আগের পর্বে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। প্লিজ গিয়ে দেখে নিও, নয়তো এই জায়গাটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হতে পারে তোমাদের যদি তাপ ও তাপমাত্রার কনসেপ্ট ক্লিয়ার না হয় সেক্ষেত্রে। তাহলে কি বললাম, যে ধরো তাপমাত্রা বাড়াবার জন্য কি দিতে হচ্ছে, তাপ দিতে হচ্ছে। এই যে গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত মানে যে তাপ গ্রহণ করছে আর যে তাপ ছেড়ে দিচ্ছে, এই যে তাপটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা 3টে বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটা হলো বস্তুর ভর। বস্তুর ভর খুব সোজা একটা উদাহরণ দিচ্ছে, তোমাদের বইতেও পেজ 9-এ এরকম একটা উদাহরণ আছে। সেটা হলো কি, ধরো তুমি একটা ছোট বাটিতে জল নিয়েছো, সেই বাটির জলের টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস। এবার তুমি সেটাকে তাপ দিয়ে 35 ডিগ্রি সেলসিয়াস করতে চাইছো। কি করলে সহজেই, গ্যাসে বসালে বা বার্নারে বসালে তাপ দিলে, তার ফলে জলটা 35 হলো, থার্মোমিটারে চেক করলে, নিয়ে সেখান থেকে নামিয়ে দিলে, খুব সোজা, খুব অল্প সময় হয়ে যাবে। এবার ধরো একই জিনিসটা তুমি ধরো করছো একটা বালতি জল নিয়েছো, এবার সেই বালতির জলের টেম্পারেচার 25 ডিগ্রি, তুমি সেটাকে 35 ডিগ্রি সেলসিয়াস করতে চাইছো। একই সময় ধরে কি তাপ দিতে হবে? না, অনেক বেশি সময় লাগবে তাপ দিতে। অর্থাৎ জলের পরিমাণের ক্ষেত্রে বস্তুর যে ভর, সেটার ওপর নির্ভর করে কতক্ষণ তাপ দিতে হবে সেটা নির্ভর করছে। একটা উদাহরণ দিচ্ছি, দেখবে বাড়িতে যখন আমরা 2 কাপ চা করি, সে চা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ধরো আমরা 10 কাপ চা করছি, সে চা হতে কিন্তু অনেক সময় লাগে। বস্তুর ভরের পার্সপেক্টিভে বললাম। নেক্সট আসি, সেটা হলো বস্তুর উষ্ণতা। ধরো তুমি একটা জলকে শুধু গরম করছো, ধরো ঠান্ডা আছে, জলটাকে একটু গরম করছো, সেক্ষেত্রে তাপ কম সময় দিতে হয়। কিন্তু জলটাকে ধরো তুমি একদম খুব গরম করছো বা চা করবার মতো গরম করছো, তখন কিন্তু একটু তাপ বেশি সময় ধরে দিতে হবে। তাহলে এই যে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণও এক্ষেত্রে বস্তুর উষ্ণতার উপর নির্ভর করে। আমাদের বইতে দেখবে পেজ 8-এ মোস্ট প্রবাবলি এরকম একটা পরীক্ষা আছে, যে বিকারে জল নেওয়া হয়েছে, সেই জলের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, এবার সেই জলটাকে নিয়ে যাওয়া হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াসে, সেক্ষেত্রে কিছুটা তাপ দিতে হলো। আবার ধরো এই জলটাকে যদি 25 ডিগ্রি থেকে একেবারে 75 ডিগ্রিতে নিয়ে যেতে হয়, তাহলে আরও অনেক বেশি সময় ধরে তাপ দিতে হবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে বস্তুর উষ্ণতাটাও নির্ভর করছে যে কতটা উষ্ণতা আমরা বাড়াতে চাই, বৃদ্ধি করতে চাই। আর তৃতীয় হলো বস্তুর উপাদানের ওপর।
যদি তুমি ধরো 1 গ্লাস জলকে ফোটাচ্ছ আর 1 গ্লাস দুধকে ফোটাচ্ছ, একই পরিমাণ কিন্তু, তখন দেখবে যে দুধটা ফুটতে অনেকটা বেশি সময় নিচ্ছে জলের থেকে। তাহলে বস্তুটা কি দিয়ে তৈরি সেটার উপরেও নির্ভর করে যে বস্তুটা কতটা তাপ দেবে এবং তাপ নেবে। তাহলে এই 3টে বিষয়ের ওপর এই যে বস্তুর আদান প্রদান, তাপের আদান প্রদান, এটা নির্ভর করছে। তোমরা বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো। আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।